প্রাণী, বন্য বা প্রাণী কিংবা পশু পাখি, এইসব প্রাণীকে আমরা যেভাবেই যে নামেই ডাকি বা চিনি বা তাদেরকে বলি না কেন, মোটা দাগে যদি বলি, এইসব প্রাণীগুলির মধ্যে এক ধরনের প্রাণী রয়েছে যাদের আবাস বা নিবাস কিংবা খাবারের সরাসরি ব্যবস্থা সাধারণত মানুষ করে থাকে। আর যেসব প্রাণী বন্য প্রাণী হিসাবে চিহ্নিত, সেই সব প্রাণীগুলো নিজেরাই নিজেদের আবাস কিংবা খাবারের ব্যবস্থাগুলো করে থাকে। এইসব প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলেই অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণেই নয়, সৃষ্টিকুলে পশু পাখি প্রাণীর কথা আমাদের সকল ধর্মেই, শুধু ইসলাম ধর্ম নয়, ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মেই কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। কয়েকজন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন। প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে। সেটি ধর্মের অবস্থান থেকেও করা হয়েছে। বিভিন্ন মনীষীও বিভিন্ন সময়ে সেটি তাদের বক্তব্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে বিভিন্ন প্রাণীর নামে পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী। আমাদের বেশ কিছু বক্তা তাদের বক্তব্যে বিভিন্নভাবে কোন প্রাণী কিসের জন্য উপকারী, এমনকি রিজি আহমেদ সাহেব তার বক্তব্যে একটু বলেছেন কিছুক্ষণ আগে, যখন উনি বন্দি দশায় ছিলেন সেই সময়ও যে বেজি উনি দেখেছেন, বেজিগুলোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিগুলোকে কোনো ক্ষতি করে না সেটির কারণ তারা দিয়েছে। তার মানেই ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা জগতের সৃষ্টি একটার জন্য একটা অপরের উপকারী। মানব সমাজের বিকাশে প্রত্যেকটা পশু পাখি কিংবা বন্য প্রাণীর ভূমিকা যে অনস্বীকার্য, আমরা এতক্ষণ আলোচনায় সেটা শুনেছি সকলের কাছ থেকে। আমরা কম বেশি সবাই জানি কিংবা কেউ কেউ হয়তো ভুক্তভোগীও। সেটা হলো গত কয়েক বছর ধরে এখানে হয়তো অনেকেই হয়তো আছেন সেটার ভুক্তভোগী, আজকে যারা এখানে সামনে উপস্থিত আছেন। গত কয়েক বছর ধরে বাংলাদেশে কিন্তু এডিস, যে মশাবাহিত যে ডেঙ্গু জ্বর, এটা কিন্তু বেশ মারাত্মক রূপ নিয়েছে কখনো কখনো। প্রাণী সংরক্ষণ নিয়ে আপনারা যারা কাজ করছেন, যারা কম বেশি কাজ করেন, আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে ব্যাঙ কিন্তু এই এডিস মশার লার্ভাটা খেয়ে থাকে। মশার বিস্তারটা রোধ করতে সাহায্য করে ন্যাচারাল উপায়, প্রাকৃতিক উপায়। সুতরাং এই বিষাক্ত মশার বিস্তার রোধের জন্য বিশেষ করে শহরে নগরে ব্যাঙের জন্য নিরাপদ আবাস আমরা এখানে ফড়িং, জোনাকি পোকা, প্রজাপতির বিভিন্ন বিষয় কেন প্রয়োজন, মৌমাছির কেন প্রয়োজন, সেগুলো যেরকম আজকে শুনেছে, ঠিক একইভাবে আমি যেটি বলছি এটা অনেকেরই আপনাদের কম বেশি ধারণা আছে যে ব্যাঙের জন্য নিরাপদ যে আবাস অর্থাৎ জলাশয়ে থাকা প্রয়োজন, ঠিক একইভাবে যেরকম ফড়িং বা জোনাকির জন্য প্রয়োজন। এভাবেই কিন্তু মানব সমাজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর, প্রতিটা প্রাণের নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি আমাদের। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অর্থাৎ আন্তর্জাতিক প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের একটি সংস্থা আছে। আহ, একজন বক্তা ওনার বক্তব্যে এই বিষয়টা বলে গেছেন। তারপরে আমি রিপিট করছি যে প্রায় এক দশক আগে তাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই দেশে ১৬০০-র বেশি প্রজাতি প্রাণী রয়েছে। এই ১৬০০-র ভিতরে প্রায় ৩০০, আমার কাছে আমি যতটুকু জানি, উনি প্রফেসর সাহেব হয়তো আরো একটু কারেক্ট বলতে পারবেন, এর মধ্যে প্রায় ৩৯০টি প্রজাতি কিন্তু বিলুপ্তির মুখে চলে গিয়েছে। এবং এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরো অনেক দেশেই কিন্তু মানুষের সৃষ্টি পরিস্থিতির কারণে অনেক
প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন আজকে। একটি বিশাল একটি প্রিয় উপস্থিতি, আরেকটি বড় বিষয়, বাংলাদেশের গর্ব যেটা, আমাদের ঐতিহ্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার, এটিও আজ এখানে আলোচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই বাঘও এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় খুব সম্ভব স্থান করে নিচ্ছে। আমার যতটুকু মনে আছে, যতটুকু দেখেছি আমি, ধারণা আছে, 80-র দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত 400-এরও বেশি, প্রায় 500-এর কাছাকাছি। সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে, সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন 100-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতির সংখ্যাও এখন কমে 200-র নিচে চলে এসেছে বোধহয়, খুব সম্ভব, বা রাউন্ড অ্যাবাউট 200-র মতন হবে। ঠিক এইভাবে বাংলাদেশের আরো অনেক প্রাণী কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির তালিকায়। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, আনপ্ল্যান্ড নগরায়ন, নদী জলভূমি ভরাট, বন উজাড় সহ নানা কারণে, যেগুলো এর ভেতরেই আলোচকবৃন্দ আলোচনা করেছেন, নানা কারণে একদিকে জীব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে, ঠিক একইভাবে বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে। আর এ সকল কারণেই কিন্তু বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যে আবাসস্থল, এগুলোও কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। খুব সম্ভবত এখানে একজন লয়ার আছেন যিনি এ সকল বিষয় নিয়ে কাজ করেন। ওনার এটা, আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, ওনার খুব ভালো বোধহয় ধারণা থাকবে এ বিষয়ে। খুব সম্ভবত প্রাণী কল্যাণ আইন 2019, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। আহ ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, কুকুর, বিড়াল, হাতি কিংবা বাঘ, অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয়, শুধু আইন করে প্রাণীর আহার, আবাস, নিবাস নিশ্চিত করা, যা আজকে নিশ্চিত করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এক্সপ্রেস করছি, আমরা যদি এই কনসাসনেসটা মানুষের মধ্যে, যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার, নিবাস, তাদের নিরাপত্তা নিশ্চিত, এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে। উপস্থিতিবৃন্দ, প্রাণীর নিরাপত্তা, অধিকার রক্ষা, মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয়, বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক। মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়, প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, তখন এটা মানব সমাজের পরিপক্কতা এবং উন্নত নৈতিকতারই কিন্তু প্রতিফলন ঘটায়। সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার, প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র, রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় 1.5 দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক
আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণী দেশের প্রাণীর নিরাপত্তা এবং অধিকার সংরক্ষণের স্বার্থে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করে সুসংগঠিতভাবে আরও কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে আপনাদের এই চলমান উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আপনাদের আন্তরিক সাফল্য কামনা করি। একই সাথে এখানে আজকের এই অনুষ্ঠানটিকে এবং এই সংগঠনটিকে তৈরি করার জন্য এই সংগঠনের এখানে আলোচনার এসছে, রুমনের বক্তব্যে উঠে এসছে যে কিছু মানুষ একত্রিত হয়ে আপনারা একটি হসপিটাল তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমি এখানে ধন্যবাদ জানাতে চাই জাহিদ। জাহিদ আমার এলাকার ছেলে, সেজন্য আমি ওকে আলাদাভাবে চিনি একটু। জাহিদকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অ্যাম্বুলেন্সটির কথা উঠে এসেছে, সেই অ্যাম্বুলেন্সটি আজকে এই সংস্থানটিকে জাহিদ উপহার হিসেবে দিয়েছে। আপনারা এরকম এভাবে যারা আপনারা ছোট ছোট করে অথবা যার যে অবস্থান থেকে আপনারা